এভরিওয়ান, গুড মর্নিং। আমি মনস্বিতা। আজ চলে এসেছি পরিযায়ীর চোখের নতুন একটি পর্বে। ভাইজাগে আজ আমাদের প্রথম দিন, যদিও দিনের আলো এখনো ফোটেনি। রাতের অন্ধকার থাকতে থাকতেই আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিশাখাপত্তনম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজ আমাদের গন্তব্য আরাকু ভ্যালি আর বড়া কেভস। আমরা এখানে যে গেস্ট হাউসে রয়েছি সেখানে শুধুই লজিং এর ব্যবস্থা, কোনো ফুডিং এর ব্যবস্থা না থাকায় সকাল সকাল স্টেশনে এসে প্রথমেই আমরা আইআরসিটিসি রেল ধাবা নামে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য, কারণ আজ সারাদিন প্রচুর ঘোরাঘুরি হবে আর সকাল সকাল সেই জন্যই পেট ভরে ব্রেকফাস্টটা সেরে নেওয়া খুব দরকার। টোকেন সিস্টেমে টিকিট কেটে এখান থেকে আমরা প্রত্যেকে একটা করে মশালা ধোসা আর দারুণ 1 কাপ করে কফি খেয়ে নিলাম সকাল সকাল। খাওয়া দাওয়া সেরে এবার আমরা সবাই পায়ে পায়ে এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে। আর প্ল্যাটফর্মে আসতেই আমরা টের পেলাম ভালো রকম একটা সমস্যা। ঘটনা হলো, আইআরসিটিসি থেকে আমাদের বুক করা টিকিটে যে ট্রেন নম্বর এবং সময়ের উল্লেখ করা ছিল, স্টেশনে এসে দেখি সেই সময় অন্য নম্বরের একটা ট্রেন আরাকু ভ্যালির দিকে যাচ্ছে। যা বুঝলাম, আরাকু ভ্যালির দিকে যাওয়া এই ট্রেনগুলো চলে লোকাল ট্রেনের মতো, একদম যে নির্দিষ্ট সিটেই বসতে হবে সেরকমও কোনো বালাই নেই, আর সময়েরও কোনো ঠিক নেই। 6:45-এর ট্রেন ছাড়তে ছাড়তে প্রায় 7:20 বেজে গেল। এমন ঘটনা আমাদের প্রত্যেকেরই প্রথমবার, কাজেই সবাই একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। গাড়ি করে বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি যাওয়া গেলেও অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য এই রেলপথটা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এরপর বেলা বাড়তে থাকায় আরেক দফা গরম গরম চায়ের আসর জমিয়ে তুললাম আমরা সবাই। চা খাওয়া সেরে এবার আপনাদের সঙ্গে ভাইজ্যাগ ঘোরার গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করে নিই। আপনারা আপনাদের সুবিধা মতো ভিডিও পজ করে এই তথ্যগুলি ভালো করে দেখে নিতে পারেন এবং অবশ্যই আপনাদের বাজেট, সময় এবং সুবিধা অনুযায়ী এই প্ল্যানগুলোর একটু হেরফেরও করে নিতে পারেন। তবে আরাকু ভ্যালি যাওয়ার পথে রেলগাড়িতে যদি ডান দিকের সিট পান, তবে সেই দিকের দৃশ্য আরো অনেক বেশি উপভোগ্য হয়ে উঠবে পর্যটকদের কাছে। বিশাখাপত্তনম থেকে বড়াগুহালু রেলপথের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে একটার পর একটা টানেল পেরোনো। এক একটা টানেল আসতেই প্রায় সমস্ত কামরার তরুণ যাত্রীরা আনন্দ উত্তেজনায় চিৎকার করে উঠছিলেন। আমরাও মনের আনন্দে ছবি ভিডিও তুলতে তুলতে এগিয়ে চলতে লাগলাম। দলে 8 জন থাকায় গোটা কামরাটাই ছিল আমাদের দখলে, তাই কখনো বাঁ দিকের জানলা দিয়ে আবার কখনো ডান দিকের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলতে লাগলাম আমরা। আর এই টানেলগুলো পেরোনোর সময় সব থেকে ভালো দৃশ্য পাওয়া যায় বাঁ দিকের জানলাগুলি দিয়ে। যেতে যেতে দেখতে পেলাম অনেক জায়গাতেই এক্সিস্টিং রেল লাইনের পাশেই নতুন রেল লাইন আর নতুন নতুন অনেকগুলো টানেল তৈরি করা হচ্ছে। ভাইজ্যাগ বেড়াতে এলে আপনারাও কিন্তু অবশ্যই রেলপথে বিশাখাপত্তনম থেকে বড়া কেভস দেখতে যাওয়ার প্ল্যান করবেন। কথা দিচ্ছি, নিরাশ তো হবেনই না, বরং এই রেলযাত্রা কিন্তু সারা জীবন মনে থাকবে আপনাদের। সব মিলিয়ে এই রেলযাত্রাটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই ভীষণ উপভোগ্য হয়ে উঠেছিল। অবশেষে বেলা প্রায় 10:30টায় আমাদের ট্রেন পৌঁছলো বড়াগুহালু স্টেশনে। স্টেশনের একদম বাইরে যে গাড়িগুলি রয়েছে তাদের রেট অনেক বেশি চার্জ করা হচ্ছিল বলে আমরা একটু এগিয়ে গেলাম নিচের দিকে। সেখানে গিয়ে এক ড্রাইভারের সঙ্গে কথা বলে মোটামুটি একটা ঠিকঠাক রেঞ্জে আমরা ঠিক করে নিলাম আজকে আমরা কোন কোন জায়গা ঘুরে দেখব। আর গাড়ি ঠিক করার পর আমরা প্রথমেই রওনা হয়ে গেলাম বড়া কেভসের উদ্দেশ্যে। বড়া কেভসের ভেতরে খুবই উঁচু উঁচু সিঁড়ি আর পিচ্ছিল পথ থাকায় ঠিক হলো আমি, সৌভিক, আমার বোন আর শ্বশুর মশাই বড়া কেভসের ভেতরে যাব। বাকিরা ততক্ষণ বাইরের মার্কেট এরিয়ায় ঘুরে ঘুরে কিছু সুভেনির সংগ্রহ করে নেবে। আসলে মায়েদের প্রায় সবারই হাঁটু কোমরের সমস্যা, এই অবস্থায় ভেতরে নামাটা খুবই রিস্কি হয়ে যাবে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হলো। চোখে পড়লো এখানে অনেক দোকানেই বাঁশ আর কাঠের তৈরি বিভিন্ন হ্যান্ডিক্রাফটস বিক্রি করা হচ্ছে, যেগুলি ঘর সাজানো বা কাউকে উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর। ঘুরে ঘুরে কয়েকটা দোকান থেকে আমরাও প্রিয়জনদের জন্য কিছু উপহার কিনে নিলাম। এছাড়াও রয়েছে লোকাল বিভিন্ন রকম ফল এবং অন্যান্য জিনিসের দোকান। স্টেশন থেকে বেরিয়ে গাড়ি করে অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বড়া কেভসের বাইরের মার্কেট এরিয়াতে। টিকিট কাউন্টার থেকে 4 জনের টিকিট কাটার পর গেট পেরিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। সুন্দর গাছপালা ঘেরা বেশ খানিকটা পথ পেরিয়ে তবে ঢোকা যাবে গুহার ভেতরে। এখানে রাস্তার ধারে বেশ কিছু বাঁদর চোখে পড়ল, যদিও কাউকে আক্রমণ করতে আমরা দেখলাম না, তবু আপনারা এখানে এলে অবশ্যই ছাতা, টুপি, চশমা এসব জিনিস খুবই সাবধানে রাখবেন।
আর চেষ্টা করবেন ওদেরকে কোনোভাবেই যেন জ্বালাতন না করেন। একটু এগিয়েই এখানে রয়েছে গোষ্ঠানী নদী দেখার ভিউ পয়েন্ট। এই নদীর উৎপত্তি হয়েছে অনন্তগিরি পাহাড়ে। বড়া কেভস দেখার পর আজকেই আমরা সেখানেও যাব। যদিও শীতকালে জল খুবই কম থাকায় গাছপালার ফাঁক দিয়ে আবছাভাবে এই নদীর জলধারা দেখা গেল, তাই এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে বড় বড় সিঁড়ি পেরিয়ে এবার আমরা এগিয়ে গেলাম গুহার পথে। আর গুহার কাছে আসতেই এর বিশালতা আর গভীরতা দেখে অবাক হয়ে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর খুব সাবধানে পা ফেলে ফেলে সিঁড়ি বেয়ে এগিয়ে চললাম ভেতরের দিকে। গুহার ভেতরে ঢুকে অনেকটা নিচে নামার পর পিছন ফিরে অনেক উঁচুতে মানুষের হাঁটাচলা দেখলে কিছুটা আন্দাজ করা যায় এই গুহার গভীরতা। প্রথম কিছুটা পথ পেরোনোর পরই নিকষ কালো অন্ধকার ছড়িয়ে আছে গুহার ভেতরে, তবে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় এখন আলোর ব্যবস্থা করা হয়েছে। আবার কোনো কোনো জায়গায় পাথরের ফাঁক ফোকর গলে বাইরের আলো ঢুকছে গুহার ভেতরে। সব মিলিয়ে গুহার ভেতরে তৈরি হয়েছে এক অদ্ভুত গা ছমছমে রোমাঞ্চকর পরিবেশ। গুহার ভেতরে কিছু জায়গা যেমন ভীষণ সংকীর্ণ, তেমনি আবার কিছু জায়গা প্রচন্ড পিচ্ছিল অথবা ভীষণ এবড়োখেবড়ো। বহু জায়গায় চোখে পড়ল চুনা পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। তাই প্রতি মুহূর্তেই ভীষণ সতর্কতার সঙ্গে চলতে হচ্ছিল আমাদের। আবার কোনো জায়গায় এতটাই অন্ধকার যে সেখানে মোবাইলের টর্চ জ্বালিয়ে নিতে হচ্ছিল। বিপজ্জনক পথ হলেও এই গুহার ভেতরে যাওয়া এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হওয়ার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছেন এই গুহার ভেতরে। দু জায়গায় আবার চোখে পড়ল কিছু অর্থের বিনিময়ে প্রফেশনাল ফটোগ্রাফাররা পর্যটকদের ছবি তুলে দিচ্ছেন গুহার ভেতরে। অনেক উৎসাহী পর্যটকরাই ভিড় করে রয়েছেন সেখানে। চুনা পাথরের গায়ে প্রকৃতির অদ্ভুত শিল্পকর্ম দেখতে দেখতে এগিয়ে চলতে লাগলাম আমরা। গুহার ভেতরে বিভিন্ন জায়গায় রঙিন আলোর ব্যবস্থা থাকায় ভেতরের পরিবেশটা যেন আরো ড্রামাটিক হয়ে উঠেছে। অনেক জায়গাতেই যাত্রীদের সুবিধার জন্য সিঁড়ির পাশে পাশে রেলিং এর ব্যবস্থা করা আছে এবং সত্যিই কিছু কিছু জায়গায় আমাদেরও তার সাহায্য নিতেই হচ্ছিল। বেশ অনেকটা পথ পেরিয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গুহার একদম শেষ প্রান্তে। এরপর সামনের দিকে যাওয়ার আর কোনো রাস্তা নেই, শুরু হয়েছে পাথরের দেওয়াল। তাই আমরা এবার হাঁটা লাগালাম ফিরতি পথে। এই বোড়া কেভসের ভেতরেই এক জায়গায় রয়েছে প্রাকৃতিকভাবে পাথরের গায়ে তৈরি হওয়া এক শিবলিঙ্গ। বেশ খানিকটা উঁচু সিঁড়ি দিয়ে উঠে পৌঁছতে হয় সেখানে, কিন্তু সেই সময় গুহার ভেতরে মানুষের অতিরিক্ত ভিড় আর বেশ পিচ্ছিল পথ হওয়ায় আমরা ওদিকে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করলাম। স্ক্রিনে গুহার ভেতরের দৃশ্য দেখে আপনারাও নিশ্চয়ই ভিড়ের চাপটা ভালোই আন্দাজ করতে পারছেন। কাজেই পায়ে পায়ে আমরা আবার চলে এলাম গুহার প্রবেশ পথের দিকে। আর এখানে এসেই ফোনের গ্যালারিতে সেভ করে রাখলাম গুহার ভেতরের একটা দৃশ্য। প্রায় ঘন্টাখানেক ধরে গুহার ভেতরের ওই খাড়াই সিঁড়ি ভেঙে ওঠানামা করে আমরা চারজনেই খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর তেষ্টাও পেয়েছিল ভালোই। তাই বাইরে এসে ডাবের দোকানে ভিড় জমালাম আমরা সবাই। ঠান্ডা মিষ্টি ডাবের জল খেয়ে মন ভরে গেল প্রত্যেকের। এবার আমরা চলে গেলাম এখানকার বিখ্যাত ব্যাম্বু চিকেন খাওয়ার জন্য। ছোট ছোট বাঁশের টুকরোর ভেতরে মশলা মাখানো মাংস ভরে কাঠের উনুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে সেই বাঁশের টুকরোগুলি, আর ভালো রকম পোড়ানোর পর কাবাবের স্বাদের এই মাংসগুলো পরিবেশন করা হচ্ছে পর্যটকদের কাছে। ব্যবস্থা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, তাই আমরাও উপভোগ করলাম এই খাবার। বড়া কেভস দেখার পর একটু খাওয়া দাওয়া সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম অনন্তগিরি হিলসের দিকে যাওয়ার জন্য। পূর্বঘাট পাহাড়ের গায়ে অপূর্ব সুন্দর মসৃণ জঙ্গলের পথ দিয়ে আমরা এগিয়ে চললাম সেই দিকে। প্রায় ঘন্টাখানেক পর আমরা পৌঁছলাম অনন্তগিরি জলপ্রপাতের কাছে। পাহাড়ি পরিবেশে একদিক দিয়ে বয়ে চলেছে অনন্তগিরি হিলসের ঝর্ণা, আরেক দিকে রয়েছে পাহাড়ি গ্রামের গায়ে ধাপে ধাপে ধান চাষের ক্ষেত। সব মিলিয়ে জায়গাটা ভীষণ মনোমুগ্ধকর।
বর্ষার সময় জলের পরিমাণ বাড়লে নিশ্চয়ই আরো সুন্দর দেখতে লাগে এই ঝর্ণাটি। পায়ের ভালো রকম এক্সারসাইজ করার পর নিচে নেমে দেখি এখানে ঝর্ণার জলে বেশ কিছু পর্যটক স্নান করছেন। কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ কিছু ছবি তুলে ওপরে এসে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম। এরপর আবার গাছপালা ঘেরা সেই অদ্ভুত সুন্দর পাহাড়ি পথে আমরা এগিয়ে চললাম অনন্তগিরি কফি প্ল্যান্টেশনের দিকে। আর কিছুক্ষণ পরেই আমরা সেখানে পৌঁছে গেলাম। রাস্তার ধারে বেশ কিছু দোকানে বিনামূল্যে টেস্ট করতে দেওয়া হচ্ছে এখানে উৎপাদন করা স্থানীয় কফি। আমরাও সেরকমই একটা দোকানে ভিড় জমালাম কফি টেস্ট করে বাড়ির জন্য কফি কিনবো বলে। কফি ছাড়াও এসব দোকানে রয়েছে চেনা অচেনা বিভিন্ন রকম মশলার সম্ভার। পর্যটকরা চাইলে দেখে শুনে এখান থেকে মশলাও কিনে নিতে পারেন। প্রসঙ্গত এই কফি গার্ডেনে কফির পাশাপাশি গোলমরিচের চাষও করা হয়। কফি গার্ডেনে নেমে আমরা সেই গাছও দেখতে পেলাম। স্ক্রিনের উপর সামনে যে ছোট গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলি হলো কফি গাছের চারা, আর সামনের বড় গাছগুলির গা বেয়ে যে লতানে গাছগুলি উঠে গেছে সেগুলি হলো গোলমরিচের গাছ। কফি গার্ডেন ঘুরে এবার আমরা চলে গেলাম অনন্তগিরি ভিউ পয়েন্ট দেখতে। তবে এখানেও আকাশ একটু ধোঁয়াটে থাকায় খুব পরিষ্কারভাবে দূরের দৃশ্য দেখা গেল না। তাই এখানে বেশি সময় নষ্ট না করে আমরা আবার বেরিয়ে পড়লাম আরাকু ভ্যালির দিকে। অনন্তগিরি থেকে আরাকু ভ্যালি যাওয়ার এই পথটা অদ্ভুত সুন্দর, আর গাছপালার ফাঁক দিয়ে হালকা রোদ যখন এসে পড়ছিল রাস্তাটা সত্যিই ভীষণ রোমান্টিক লাগছিল। পথে এক জায়গায় দূরের ধোঁয়াটে পাহাড়ের কোলে অদ্ভুত সুন্দর ভ্যালির দৃশ্য দেখে গাড়ি থেকে নেমে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়তে হলো। এখানে দাঁড়িয়ে ফোনের গ্যালারিতে বেশ কিছু ছবি সেভ করে নিলাম। রাস্তার দুপাশে অনেক জায়গাতেই আমাদের চোখে পড়ছিল ক্যাম্প সাইট। তরুণ প্রজন্মের নতুন পর্যটকদের কাছে আরাকু ভ্যালিতে এ এক নতুন আকর্ষণ। বেশ অনেকটা পথ পেরিয়ে আজকের শেষ পর্যটন স্থান আরাকু ট্রাইবাল মিউজিয়ামে এসে পৌঁছলাম আমরা। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পর ভেতরে ঢুকে পড়লাম একে একে। ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে ঢুকতেই পর্যটকদের আকর্ষণ করার জন্য রয়েছে একটি মাঝারি সাইজের লেক এবং সেখানে রয়েছে বোটিং এর ব্যবস্থা। আর এই লেকের পাশ দিয়ে রয়েছে মিউজিয়ামের ভেতরের দিকে যাওয়ার রাস্তা। রাস্তার পাশেই বাচ্চাদের জন্য রয়েছে বেশ কিছু ইন্টারেস্টিং রাইডস আর ওয়াচ টাওয়ার। অল্প সময়ের মধ্যে মিউজিয়াম দেখার জন্য এবার পার্কের পাশ দিয়ে পায়ে পায়ে এগিয়ে চললাম আমরা। আদিবাসী কায়দায় খড় পাতা দিয়ে ছাওয়া মাটির বাড়ির ভেতরে এখানে রাখা হয়েছে আদিবাসীদের নিত্য ব্যবহার্য বেশ কিছু জিনিসের মডেল। এছাড়াও রয়েছে চাষাবাদ এবং শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন হাতিয়ার এবং অস্ত্রশস্ত্র। দেওয়ালের গায়ে বিভিন্ন মডেলের মাধ্যমে আদিবাসীদের গ্রাম্য কৃষিভিত্তিক এবং প্রকৃতি নির্ভর জীবনের কথা তুলে ধরা হয়েছে। মিউজিয়ামের বাইরে বেশ কিছু দোকানে স্থানীয় হ্যান্ডিক্রাফটস পাওয়া যাচ্ছে, সেখান থেকেও পর্যটকরা নিজেদের পছন্দ মতো বিভিন্ন জিনিস কিনে নিতে পারেন। ট্রাইবাল মিউজিয়াম দেখে এবার আমরা সরাসরি পৌঁছে গেলাম আরাকু ভ্যালি স্টেশনে। সেখান থেকে বিশাখাপত্তনম ফেরার ট্রেন কিরান্ডুল এক্সপ্রেস ছাড়বে বিকেল 4:45-র সময়, আর বিশাখাপত্তনম পৌঁছবে রাত 8:45-টায়। ছোট্টখাট্ট এই আরাকু ভ্যালি স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা রয়েছে। এটা দেখে আমাদের সবারই বেশ ভালো লাগলো। আজ সারাদিন ঘোরাঘুরির পর স্থানীয় ড্রাইভারের ভাড়া মিটিয়ে এবার আমরা ঢুকে পড়লাম স্টেশনের ভেতরে। আর ঠিক সময় মতো স্টেশনে আমাদের ট্রেনও চলে এলো। স্টেশন থেকে খালি বোতলগুলো জল ভরে নিয়ে আর বেশ কিছু স্ন্যাক্স কিনে এবার আমরা উঠে বসলাম ট্রেনের কামরায়। পড়ন্ত বেলায় জানলার ধারে বসে আবার আরাকু ভ্যালির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বিশাখাপত্তনমের দিকে। তবে ফেরার পথে অন্ধকার নেমে যাওয়ার পর বাইরে তো স্বাভাবিকভাবেই আর কিছু দেখার ছিল না, আর তাছাড়া বিভিন্ন জায়গায় ট্রেনটা এত দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছিল যে এই জার্নিটা আমাদের সবার পক্ষেই বেশ ক্লান্তিকর হয়ে উঠেছিল। অবশেষে রাত 9টা নাগাদ আমাদের ট্রেন পৌঁছলো বিশাখাপত্তনম স্টেশনে। সেখান থেকে সারাদিনের ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে আমরা ফিরলাম আমাদের গেস্ট হাউসে। আজকের এই পর্ব কেমন লাগলো আমাদের জানান কমেন্ট করে। পরিযায়ীর চোখের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পর্বে।
Until then, tata!